এখন গ্রীষ্মকাল। পাহাড়ের তল থেকে চূড়া পর্যন্ত সবুজ আস্তরণে ঢাকা। নিশাজনের একদল শিকারী হরিণের একটা পালকে তাড়া করেছে। ওদিকে 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 তিনটে হরিণ নিচের দিকে নেমে গেছে। দেখেছি দিবা, দেখেছি। কিন্তু বেশিরভাগ হরিণ বাম দিকে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাম দিকে চলো, বাম দিকে, বাম দিকে। আমি নিচের দিকে যাচ্ছি। একটা হরিণের পায়ে আঘাত লেগেছে, ওকে ধরা সহজ হবে। ঠিক আছে, যাও, আমরা বাম দিকেই যাচ্ছি। সঙ্গীরা বাম দিকে চলে গেলে মেয়েটি একাই নিচের দিকে নামতে থাকে। কিছুক্ষণ হরিণগুলোর সন্ধান করার পর হঠাৎই ঝোপের মধ্যে ফুটে থাকা এক ঝাঁক পুষ্প সম্ভারের দিকে তার নজর পড়ে। আহ, নানা রঙে চিত্র বিচিত্র, কি অপূর্ব সুন্দর পুষ্প! এই পাইনের বনে এমন ফুল কি করে জন্মায়? শুধু ফুলই নয়, সে লক্ষ্য করে এই স্থানটি বড়ই মনোরম। কুলকুল শব্দে ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণা বয়ে চলেছে। বিশাল পাইন গাছগুলো তাদের শাখা ও সূচালো পত্রাবলী বিস্তার করে সূর্য কিরণের গতি রোধ করে রেখেছে। এই বনানী, এই পুষ্পরাজি, এই সমস্ত বনৌষধি লতা গুল্ম, এই ঝর্ণা, এই আমি এই বনভূমির রানী। হঠাৎই জলের মধ্যে কারো পা ফেলার শব্দ শুনেছে। মুহূর্তে মনে পড়ে যায় হরিণ শিকারের কথা। সে পা টিপে টিপে এগোতে থাকে। একটা ঝোপের আড়াল থেকে মুখ বার করে দেখে, হে পবিত্র জলধারা, তোমার জল মৌসুরার থেকেও মিষ্ট। এই জল পান করলে পিপাসা মেটে, এই জলে অবগাহন করলে ক্লান্তি দূর হয়। যুবকটি তাদেরই দলের। হরিণের পিছু পিছু সেও সম্ভবত এই স্থানে চলে এসেছে। সম্ভবত ক্লান্ত হয়ে যাওয়ায় এই ঝর্ণার জলে স্নান করতে নেমেছে। সুরশ্রবা, ও কি মূর্খ, কি মূর্খ আমি! দিবা মুগ্ধ চোখে সম্পূর্ণ নগ্ন যুবকটিকে দেখতে থাকে। দীর্ঘ সোনালি চুল, মুখমণ্ডল ঘন পিঙ্গল বর্ণের, দাড়ি গোঁফে ঢাকা। তার ওপর নাক, কপল ও ললাটের অরুণিমা দেখা যাচ্ছে। পেশিবহুল দুটি হাতের নড়াচড়া দেখতে দেখতে দিবার শ্বাসরোধ হয়ে আসে। ছেলেবেলায় এই সুরশ্রবা ছিল আমার খেলার সঙ্গী। অষ্টপ্রহর আমরা একসাথে থাকতাম, তাই সবাই আমাদের দিবাসুর বলে ডাকতো। কিন্তু বড় হয়ে যে সুরশ্রবা একদিন তার ছায়া সঙ্গী ছিল, যার হাত ধরে পাহাড়ে জঙ্গলে ছুটে বেড়াতো, সেই সুরশ্রবাকে যৌবনের উন্মাদনায় দিবা ভুলে গিয়েছিল। এই স্মৃতি হঠাৎই তাকে বিদ্ধ করে। এত চিত্তাকর্ষক যুবক রয়েছে আমাদের পরিবারে যে আমি তোর কথা ভুলেই গিয়েছিলাম। সুর, আমি কি অন্ধ না উন্মাদ? কি করে আমি অগ্নিসম পুরুষকে এতদিন অবহেলা করে এসেছি? সেই সময় মেয়েরাই তাদের পুরুষ সঙ্গী বেছে নিত। দিবার মনে পড়ে সুরশ্রবা বহুভাবে তাকে প্রেম নিবেদন করতে চেয়েছে, কিন্তু হাবে ভাবে কখনো মুখ ফুটে সে কথা জানায়নি। যখন অন্য ছেলেরা দিবার সাথে নাচের সুযোগ পেয়েছে, ওষ্ঠে চুম্বন করার অনুমতি পেয়েছে, বা এমনকি শয্যাসঙ্গী হয়েছে, তখন সুরশ্রবা বোকার মতো শুধু নাচের কৌশল দেখিয়ে দিবাকে খুশি করতে চেয়েছে। ও সত্যি মহা মূর্খ আমরা। আমি আর সুর দুজনেই মূর্খ। ঝোপের আড়ালে দাঁড়িয়েই দিবা ধীরে ধীরে তার পোশাক খুলতে থাকে। হাত বাড়িয়ে একটা বনফুল ছিঁড়ে একটা কানে গুজে নেয়।
সুর? এ কি দিবা, তুমি? হ্যাঁ, আমি। বুঝেছি, তুমিও হরিণের পিছু পিছু এই স্থানে চলে এসেছো। চুপ, কথা বলো না, আমাকে দেখতে দাও। কি দেখতে দেব? আরে তুমি যে আমাকেই দেখছো। রুমি ঢাকা এই বিশাল বক্ষ, এই ক্ষীণ কোটি, পেশিবহুল উরুদ্বয়, তুমি কি স্বয়ং অগ্নি না সূর্য? দিবা, এসব কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। নিশাজনের সব থেকে রূপসী মেয়ে আজ আমার প্রশস্তি গাইছে। হে ধরিত্রী, হে অম্বর, হে সূর্য, আমি কি দিবা স্বপ্ন দেখছি? এসো, এসো সুর, আমার আলিঙ্গনে ধরা দাও। আমি ভোলগার মে দিবা, নদীর মতন চঞ্চল আমি, জ্যোৎস্নার মতো শোভা। নীলাকাশ, সবুজ বনানী ও প্রবাহমান ঝর্ণাকে সাক্ষী রেখে দুই যুবক যুবতী একে অন্যের ভিতর হারিয়ে যায়। তাদের সোহাগ পর্ব যখন শেষ হয়, সূর্যদেব অস্ত গিয়েছেন, চন্দ্রদেব তার পূর্ণ রূপে আবির্ভূত হয়েছেন, জ্যোৎস্নায় 10 দিক ভেসে যাচ্ছে। ভোলগার তীর থেকে জঙ্গলের অনেকটা অংশ কেটে সাফ করে ফেলা হয়েছে। না, কেটে নয়, কারণ পাথরের ফলাযুক্ত কুঠার দিয়ে গাছ কাটা সম্ভব ছিল না। জঙ্গল সাফাই করার কাজে তাই তখন আগুনের ব্যবহার করা হতো। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। জঙ্গল সাফাইয়ের পর এই বিশাল মুক্তাঞ্চলটায় নির্মাণ করা হয়েছে প্রকাণ্ড এক ছাউনি। কাঠের দেয়ালের ওপর লতা পাতা গুল্ম দিয়ে বানানো হয়েছে ছাদ। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। সেই ছাউনির মাঝখানে দেখা যাচ্ছে এক অগ্নিকুণ্ড, যে কুণ্ডের চারপাশে গোল হয়ে বসে আছে নিশাজনের সমগ্র পরিবার, একেবারে কোলের শিশু থেকে বয়সের ভারে নুব্জ হয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধা। হে অগ্নিদেব, তোমার অপার কৃপায় আমরা নিশা গোষ্ঠীর মানুষেরা বড় সুখে রয়েছি। আমরা সংখ্যায় দিন দিন বাড়ছি। শিকারের কোনো অভাব নেই, সুমিষ্ট ফলের কোনো অভাব নেই, মধুর কোনো অভাব নেই। আমরা মৃৎ পাত্র বানানো শিখেছি। আমরা গবাদি পশুপালন করা শিখে নিয়েছি। ফলস্বরূপ দুগ্ধ ঘৃত আমাদের ভাণ্ডারে প্রচুর রয়েছে। আমাদের মস্তকে তোমার আশীর্বাদ রয়েছে বলেই আমাদের এমন উন্নতি সম্ভব হয়েছে। তোমাকে তুষ্ট করতে আমি এই নিশাজনের নেত্রীমা পৃথা তোমার চরণে এই কৃত, এই সুরা, এই মৎস্য, এই মাংস প্রদান করছি। তুমি আমাদের এই অর্ঘে সন্তুষ্ট
অগ্নিদেবের ভক্ত মোরা মাখো ভাষ্যম গাত্রে এই ঢালো 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 রে এই গেল ঢালো 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 গেল রে কলস ভরা মধুর সুরা আজকের পূর্ণিমা রাত্রে জোছনা লোকে নাচবে চলো সম্ভোগ সুধায় মাত্রে এই ঢালো 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 রে এই নাচো 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 রে হেই হাইয়া 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 সুর, ছাড়ো 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 আমায়, বললাম তো আজ রাতে। ঠিক তো, আজ রাতে আমি তোমার হচ্ছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই চুপ, নেত্রীমা আমাদের দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। তৃষা, ওরা এতক্ষণ কোথায় ছিল রে? জানি না নেত্রীমা, সেই যখন শিকারে গেছিলাম তখন থেকেই তো ওরা অদৃশ্য হয়ে যায়। সুরশ্রবাকে বলেছিলাম আজ রাতে সে যেন আমার পাশে থাকে, কিন্তু কিন্তু দিবা তার মনোহরণ করেছে। তাই বলে তোমাকে উপেক্ষা? এত সাহস! তুমি নেত্রীমা, তোমার পক্ষে কিছুই অসম্ভব নয়। তুমি এখনই সুরশ্রবাকে ডেকে পাঠাও। না, বিদ্রোহের আঁচ দেখছি সর্বত্র। নিন্দুকেরা বলছে আমি নিজের স্বার্থ পারিবারিক স্বার্থের ওপরে রেখে চলি। আসলে সেই নিশার আমল থেকে আমাদের যত নেত্রীমা এসেছে সকলেরই বাহুবল প্রধান ছিল। কিন্তু তুমি তোমার বাহুবল নয়, বুদ্ধি বলেই সর্বশ্রেষ্ঠ হয়ে উঠেছো। তুমি শিকারে নেতৃত্ব দাও না, যুদ্ধে অংশ নাও না, তাতে কি? আমি পিছন থেকে পরিচালনা করি। আমার যুদ্ধ কৌশল ছাড়া আমরা কি উষাজন বা কুরুদের সাথে লড়াই করে টিকে থাকতে পারতাম? তাহলে কি করবে? সুরশ্রবাকে দিবার হাতে ছেড়ে দেবে? সুরশ্রবার বদলে অগ্নিভ বা মরুদকে ডাকলে ক্ষতি নেই, কিন্তু আমি চাই আনুগত্য। আমি অগ্নির মানুষ কন্যা, আমাকে কেউ উপেক্ষা করবে তা আমি মেনে নিতে পারি না। চলো চলো চলো, বাইরে চলো। হ্যাঁ, বাইরে চলো। ওই ওরা আবার অভিসারে চললো। তোরা যা, তিনজনই যা, গিয়ে সুরশ্রবার প্রণয় দাবি কর। কি? তাহলে তো দিবার সঙ্গে ঝগড়া বেঁধে যাবে। সেটাই তো চাইছি। ঝগড়া যখন বাঁধবে তখন যা করার আমি গিয়ে করব। সুর সুর, থামো থামো এবার। কি করে থামবো? তুমি যে এই জ্যোৎস্নার থেকেও মোহময়ী, ওই তারাদের থেকেও উজ্জ্বল। আরে, কার পদশব্দ শুনলাম? কি যেন আসছে না? ভয় নেই গো রূপসী, আমরা বাঘ ভাল্লুক না। তোমার সহচরী আসুরের প্রণয়নী। আমার সহচরী, তাতে সন্দেহ নেই, কিন্তু সুরের প্রণয়নী? আজ রাতে তা হবে না। আজ সুর শুধু আমার। শুধু তোমার? এমন কথা তুমি বললে কোন সাহসে? কেন? এতে অন্যায় কোথায়? আমি ও সুর দুজনেই একত্রে থাকতে রাজি। কি সুর, তাই না? হ্যাঁ, দুজনেই রাজি।
না না, তা বললে হবে না। তোমরা দুজন সেই অপরাহ্ন থেকে প্রণয় করছো। এবার সুরকে আমাদের মধ্যে কাউকে বেছে নিতে হবে। রূপসা, সাবধান, আজ রাতে আমাদের মাঝে যে আসবে এই বল্লম তার বুকে বিদ্ধ হবে। তাই নাকি? এই দেখ, বললম আমাদেরও আছে। তুমি একা আর আমরা তিনজন, তাও যুদ্ধ চাও নাকি হে দিবা? তিনজন কেন, তোমাদের মতো 10 জনের বিরুদ্ধে আমি একাই যথেষ্ট। ঠিক আছে, হয়ে যাক পরীক্ষা। রণং দেহি। কি ব্যাপার? কি কি হচ্ছে এখানে? দেখো না নেত্রীমা, দিবা সেই অপরাহ্ন থেকে সুরকে নিজের করে বসে আছে। আমরা এখন দাবি করাই আমাদের হত্যা করার হুমকি দিচ্ছে। হত্যা? সামান্য এক পুরুষের জন্য নিজের গোত্রকন্যাদের হত্যা? না না দিবা, এমন কথা তুমি বলতে পারো না। নেত্রীমা, আমি ক্রোধের বশেই কথা বলেছি, আসলে তা বলতে চাইনি। আমি কোনো কথা শুনতে চাই না। এমন কলহ শুরুতেই বন্ধ করা দরকার। যাকে নিয়ে এত বড় বিবাদ তাকে আমি নিয়ে চললাম। তোমরা অন্য পুরুষ খুঁজে নাও। চল সুর, আমার সাথে চল। তার মানে এ আবার কেমন বিচার? দিবা, আমি নেত্রীমা, সে কথা কি ভুলে গেলি? আর সুর, তোকে আমি প্রাতঃকালেই বলেছিলাম আজ রাতে অন্য কন্যা নয়, আমার কাছে আসবি। আচ্ছা, তাহলে এই বিষয়। সুর তোমার কথা না শুনে আমার কাছে এসেছে, তাই কৌশল করে এভাবে তুমি ওকে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, নিয়ে যাচ্ছি। কি করবি এখন? আমাকেও হত্যা করার হুমকি দিবি? না! তুমি নেত্রীমাকে পাথর ছুঁড়ে মারলে? এত সাহস তোমার? এত সাহস? ধর ওকে, ধর। এই তোরাও সবাই আয়, সবাই মিলে ধর ওকে। আহ! ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। ক্ষমা, ক্ষমা নেত্রীমা, আমার দোষের শাস্তি দিবাকে দিও না তুমি। চুপ কর। আমি অগ্নিকন্যা পৃথা। আমাকে আঘাত করবে আর তার শাস্তি পাবে না। ছাড়ো, 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁধ ওকে ওই গাছটাতে। আজ সারা রাত ওই উন্মুক্ত প্রাঙ্গণে বাধা থাকবে। যদি বাঘ ভাল্লুক না খায়, কাল বিধান পরিষদ ডেকে ওর শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু নেত্রীমা, কেউ থাকবে না ওর পাশে, কেউ না। চলো সবাই। সুর, আমার সাথে আয়। কি হলো? চলে আয় বলছি। যেও না, যেও না সুর, ফিরে এসো। হে নিশাজনের যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, কিশোর কিশোরীগণ, এত বড় অন্যায় তোমরা মেনে নিও না। আমাকে ছাড়াও, আমার বাঁধন খুলে দাও, আমায় আটকে রেখো না। দিবা দিবা হে দিবা, আমি ভুলগার মে দিবা, আমার অশ্রু জাগাবে তোদের, ভাঙবে নিয়ম বাঁধা। আমি ভুলগার মে দিবা,
দিবা দিবা কে? রিজো, আমার বাঁধন খুলে দাও, এখনই আমার বাঁধন খুলে দাও। চুপ চুপ, শোনো, আমি বাঁধন খুলতে পারবো না, নেত্রীমার আদেশ লঙ্ঘন করতে পারবো না। তাহলে কেন এসেছো তুমি? আমাকে সুরশ্রবা পাঠালো তোমাকে একটা কথা বলতে। সুর নিজে না এসে তোমাকে পাঠালো? ওর পক্ষে আসা সম্ভব না, নেত্রীমার অনুচররা ওর উপর নজর রাখছে। তাহলে কি বলতে তোমাকে পাঠিয়েছে? আমরা পুরুষরা সকলে তোমার পক্ষে। কাল বিধান পরিষদে কি আলোচনা হবে সে ব্যাপারে কথা বলতে অনেকে গিয়েছে কৃত্তিমায়ের কাছে। কৃত্তিমা অসুস্থ, বয়স হয়েছে, ও কি করতে পারবে? আমাদের পরিবারে দীর্ঘদিন এমন বিধান পরিষদ বসেনি, তাই তুমি জানো না। বিধান পরিষদে নেত্রীমা থাকবেন অভিযোগক আর তুমি প্রতি উত্তরক। প্রতি উত্তরক? হ্যাঁ, নেত্রীমা অভিযোগ তুলবেন তাই তিনি অভিযোগক। আর আমি তার উত্তর দেব তাই প্রতি উত্তরক? হ্যাঁ, আর আমরা সাধারণ সদস্যরাও ইচ্ছে করলে কারো পক্ষ নিতে পারি। তারপর ত্রিনির্ণায়িকা তাদের সিদ্ধান্ত জানাবে। ত্রিনির্ণায়িকা? কারা কারা? যারা পরিবারের সব থেকে বয়স্ক নারী। মানে কৃত্তিমা? হ্যাঁ, কৃত্তিমা, ঝাকরিমা আর রঞ্জামা। ওনারাই সিদ্ধান্ত নেবেন? ওনাদের বিধানই শেষ কথা? হ্যাঁ, ওনাদের বিধানই শেষ কথা। কিন্তু ওনারা কি নেত্রীমায়ের বিপক্ষে যাবেন? নেত্রীমা বয়োজ্যেষ্ঠ নারীদের আদরে রাখেন। হ্যাঁ, শ্রেষ্ঠ মাংস, শ্রেষ্ঠ ফলমূল, শ্রেষ্ঠ মধু তাদেরই দেন। রিজু, এমন দিনের কথা ভেবেই নেত্রীমা ওনাদের আদরে রাখেন। ওনারা কি এই সুযোগ সুবিধা হারাতে চাইবে? জানি না দিবা, জানি না। এটা জানার জন্য আমাদের কাল সকাল পর্যন্ত প্রতীক্ষা করতে হবে। ওম সূর্য, ওম অগ্নি, ওম তরঙ্গিনী স্রোতস্বতী প্রবাহিনী ভোলগা, তোমাদের স্মরণ করে আমি এই নিশাজনের সকল সদস্যকে বলছি, তোমরা জানো আমরা আজ এখানে কি জন্য একত্রিত হয়েছি। আমি অগ্নিকন্যা পৃথা, এই পাপিয়সী, এই দুরাত্মা যুবতী দিবার এত স্পর্ধা যে সে আমাকে হত্যা করতে চেয়েছিল। আমাকে হত্যা করে, তোমাদের নেত্রীমাকে হত্যা করে আমাদের পরিবারকে ধ্বংস করতে উদ্যত হয়েছিল। তোমরা বলো, এই দিবার প্রাপ্য শাস্তি কি হতে পারে? মৃত্যু, 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 মৃত্যু। আজ আমি এর বিধান দাবি করছি। আমি আমাদের পরম পূজনীয় তিন বয়োজ্যেষ্ঠা ত্রিনির্ণায়িকাকে এই দুরাচারী নারীকে শাস্তি দেবার অনুরোধ জানাচ্ছি। মৃত্যু, 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 মৃত্যু। ধীরে ধীরে বৎস, গোলযোগ বন্ধ করো। আমি সবার আগে জানতে চাই, আমাদের নেত্রীমা যে অভিযোগ তুললো তাকে সত্যি? হ্যাঁ, সত্যি, সত্যি, সত্যি। তোমরা তিনজনই শুধু কথা বলছো দেখছি, বাকিরা নিশ্চুপ কেন? কারণ আমরা তিনজনই শুধু সেখানে ছিলাম। হ্যাঁ, আমরা ছাড়া আর কেউ ছিল না সেখানে। আমিও ছিলাম সেখানে। আমিও ছিলাম। তোমরা দুই নাবালিকা সেখানে কি করছিলে? আমরা খেলা করছিলাম, তারপর গোলযোগ শুনি, খুব চিৎকার আর লড়াই, রণং দেহি, রণং দেহি। হে ত্রিনির্ণায়িকা, নাবালিকাদের কথা বিশ্বাসযোগ্য নয়। বিধান পরিষদে ওদের প্রবেশ নিষেধ। এই, নিয়ে যাও ওদের, নিয়ে যাও, নিয়ে যাও। না না, আমি বলবো, দিবা রেগে গেছিল
তাই শুধু পাথর ছুঁড়েছিল। সেই পাথর নেত্রীমার পিঠে লেগেছিল, কিছুই হয়নি। নেত্রীমা সুস্থ আছেন, সম্পূর্ণ সুস্থ। বললাম না ওদের নিয়ে যাও এখনই। হে ত্রিনির্ণায়িকা, আমাকে নিয়ে এই বিবাদ, আমি সেখানে উপস্থিত ছিলাম। বলো সুর, দিবা নেত্রীমাকে হত্যা করতে চেয়েছিল? কি হলো বলো, দিবা নেত্রীমাকে হত্যা করতে চেয়েছিল? না না না, দিবা দুরন্ত শিকারী, কিন্তু অকারণে সে একটা পিপীলিকাকেও হত্যা করে না। না, করে না। এসব নেত্রীমায়ের সাজানো কথা। সাবধান রিজো, আমরা পুরুষরা নেত্রীমায়ের অত্যাচারে জর্জরিত। যখনই পরিবারের অন্য কোনো কন্যার সাথে আমাদের দেখে, তখনই আমাদের নিজের কাছে ডেকে নেয়। সারা রাত জাগিয়ে রাখে, প্রত্যুষে কাঠ আনতে, প্রস্তর ভাঙতে পাঠায়। দিবার কোনো দোষ নেই, যদি দিবাকে বিনা দোষে শাস্তি দেওয়া। আমরা পুরুষরা পরিবার ছেড়ে চলে যাব। চলে যাবে? মেয়েরা সঙ্গে না থাকলে তোদের কামনা মিটবে কি করে? সন্তানের জন্ম কি করে হবে? মেয়েদের ছাড়া বাঁচতে পারবি? আমরা চলে গেলে মেয়েরাই বা থাকবে কি করে? তাদের বুঝি বাসনা কামনা নেই? আছে, আর আছে বলেই ধীরে ধীরে তারাও আমাদের কাছে চলে যাবে। সর্বনাশ, তোরা যে একেবারে ধ্বংসের কথা বলছিস। ওদের কথায় ভুলো না কৃত্রিমা, ওরা মিথ্যা বলছে। না রে পৃথা, আমি ওদের চোখে আগুন দেখতে পাচ্ছি। একজনের হাতে সমস্ত ক্ষমতা থাকলে এমন নিপীড়ন বন্ধ হবে না। আমাদের চাই যৌথ নেতৃত্ব, ক্ষমতার বিভাজন। নিশার সময় থেকে যে ব্যবস্থা চলে আসছে তা আজ অচল। সাবধান ত্রিনির্ণায়িকা, বিধান পরিষদ সমাপ্ত হলেই আমি তোমাদের শিরশ্ছেদ করব। কিন্তু এখনো বিধান পরিষদ চলছে। আমি আদেশ দিচ্ছি, অযোগ্য নেত্রী পৃথাকে পরিবার থেকে বহিষ্কার করা হোক। এই এই এই, হুঁশিয়ার হুঁশিয়ার, আমাকে ছবে না আমাকে। রিজো আর অগিরা নেত্রীমাকে শূন্যে তুলে নিয়েছে রে ত্রিনা। ভোলগার দিকে নিয়ে যাচ্ছে, ভোলগার দিকে নিয়ে যাচ্ছে। আমাকে ত্যাগ করলি তোরা, নির্বাসন দিলি, কিন্তু একদিন বুঝবি আমাকে ছাড়া তোরা কিছু না। লুপ্ত হবি, ধ্বংস হবি। আর দিবা, তোর শেষ পরিণতি আমার হাতেই হবে। দিবার যে কোনো দোষ নেই, তা আমরা পূর্বেই জ্ঞাত ছিলাম। আমি আদেশ দিচ্ছি, তাকে এই মুহূর্তে মুক্ত করা হোক। দ্রোহ, হে দ্রোহ, চারিদিকে জাগে আজ বিদ্রোহ। দ্রোহ, 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 হে দ্রোহ। ভোলগার জল বয়ে চলে দেখো, কোথাও থামতে জানে না। বিদ্রোহ আসে
পাল্টায়, সমাজ আটকে থাকে না। স্বৈরাচারের স্পর্ধিতরা শ্বাসরোধ করে যদি দ্রোহ কাল আসে, গণজাগরণ উল্টে যায় সে গদি। দ্রোহ হে দ্রোহ, দ্রোহ হে দ্রোহ। কালের নিয়মে রাত্রি শেষে নতুন সূর্য ওঠে, শুরু হয় নতুন যুগ, গণতান্ত্রিক সমাজের প্রথম ধাপ। কিন্তু মনুষ্য সমাজে যে কোনো পরিবর্তনই প্রথমে ডেকে আনে অরাজকতা। 7 জনের পরিচালক সমিতিতে আমি নেই কেন? আমি বড় শিকারী, পশু চর্ম কেটে পোশাক বানাতে দক্ষ, তাহলে আমার স্টাফ হলো না কেন? আমিও 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 থাকতে চাই, আমিও। কিছু কলহ, কিছু বিদ্রোহ, কিছু রক্ত ঝরার পর জীবন নদীর জল এক সময় স্থির হয়। পৃথার নির্বাসনের পর 25 বছর কেটে গেছে। ত্রিনির্ণায়িকাদের কেউই আজ বেঁচে নেই, কিন্তু 7 পরিচালক সমিতির গণতান্ত্রিক ব্যবস্থা আজ নিশাজনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তৃষা, উর্নি, রিভু, অরি, মুনির, তোমরা আজ শিকারে যাবে। করি, ইশির, অমৃত, দীক্ষা, সিদ্ধি, তোমরা ফল ও মধু আহরণে যাবে। বাকিরা গৃহকর্মে সামিল হও। আর সুর, তুমিও রিজো আমাদের বনাঞ্চলের শেষ প্রান্তে গিয়ে উষা গোষ্ঠীর দিকে নজর রাখো। দিবাজ 4 পুত্র ও 3 কন্যার জননী এবং নিশাজনের নেত্রীমা। দৈনন্দিন সিদ্ধান্ত আজ তারই হাতে, কিন্তু বৃহত্তর বা বিতর্কিত বিষয়ে তাকে কথা বলতে হয় পরিচালক সমিতির অন্য 6 সদস্যের সঙ্গে। বয়স, অভিজ্ঞতা এবং দায়বদ্ধতার ভারে সে আজ অনেক ধীর স্থির, বিচক্ষণ। গত 25 বছরে নিশাজনের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এত মানুষের জীবন আর নিরাপত্তা আজ দিবারই কাঁধে। রূপসা, গ্রীষ্মকাল শেষ হলেই বর্ষা আসবে। গবাদি জন্তুদের তৃণভূমি জলের তলায় চলে যাবে। আমাদের তখন আবার এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ নেত্রীমা, তবে আমরাও তো জানি বর্ষার সময় আমাদের কোথায় যাওয়া ঠিক। আমাদের পূর্বপুরুষদের আত্মা উপর থেকে নির্দেশ পাঠান, আর সেই নির্দেশ অনুযায়ী আমি সূর্যপুত্রী দিবা তোমাদের সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাই। দিবা, দিবা, দিবা। কি হয়েছে সুর? তুমি এত উত্তেজিত কেন? উষারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? না দিবা, উষাদের জীবনযাত্রা স্বাভাবিকই রয়েছে। তাহলে কি হয়েছে? রিজো, ওকে নিয়ে এসো। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এ কি? এ তো আমাদের জনেরই সদস্য। একে কেন বন্দি করে এনেছো? এর নাম আদি। এই মূর্খ শিকার করতে উষা গোষ্ঠীর বনাঞ্চলে প্রবেশ করেছিল। শুধু প্রবেশই করেনি, এই হরিণটাও শিকার করেছে। বাহ, চমৎকার হরিণ! এত বড় হরিণ আমাদের বনাঞ্চলে আর দেখাই যায় না। দিবা, তুমি দোষীর দোষ না দেখে হরিণের প্রশংসা করছো। সুর, আমাকে দিবা বলে ডাকবে না। আমি নেত্রীমা।
অন্যদের মতো তুমিও নেত্রীমা বলেই ডাকবে। দিবা! সুর, আমার কথা তোমার কর্ণে প্রবেশ করেনি? আমাকে নেত্রীমা বলে ডাকবে। নেত্রীমা, আমরা উষাদের বনাঞ্চলে প্রবেশ করি না, ওরাও আমাদের বনাঞ্চলে প্রবেশ করে না। এই নিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু আজ এই মহামূর্খ সেই নিয়ম লঙ্ঘন করেছে। এতে শান্তি বিঘ্নিত হতে পারে। উষারা যুদ্ধ ঘোষণা করতে পারে। ওকে তোমার শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, কঠোর শাস্তি দেওয়া উচিত। রিজো, সুর, শান্ত হও তোমরা। আদি, হ্যাঁ নেত্রীমা। আমি তোমার সাহস ও কর্মে খুশি হয়েছি। তুমি যাও এখন, পরে তোমার সঙ্গে আমি কথা বলবো। ওকে তুমি যেতে দিলে, কোনো শাস্তি দিলে না? সুর, উষাদের ও আমাদের শিকার করার বনাঞ্চল সমান, অথচ সংখ্যায় আমরা অনেক বেশি। আমাদের বনাঞ্চলে আজ আর আমাদের প্রয়োজন মিটছে না। শিকারযোগ্য জন্তুরা আসছে না। মধু ভরা মৌচাক ক্রমশ কমে আসছে। আমরা যদি ওদের বনাঞ্চলে প্রবেশ না করি, একদিন আমাদের অনাহারে থাকতে হবে। না 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 না, এটা অন্যায়। এমন কর্মের ফল শুভ হতে পারে না। তুমি যদি এতদিনের নিয়ম পাল্টাতে চাও, তোমাকে তা পরিচালক সমিতির সভায় পেশ করতে হবে। তুমি একা এমন বৃহৎ সিদ্ধান্ত নিতে পারো না। তাই নাকি? এত বড় কথা? বেশ, আমি তাহলে পরিচালক সমিতির সভায় ডাকব। সমিতির সকল সদস্যদের বলো, আজ রাতে সকলে যেন উপস্থিত থাকে। পরিবর্তন পরিবর্তন, যুগের উপযোগী পরিবর্তন। সংকীর্তন সংকীর্তন, রূপান্তরে করো সংকীর্তন। সময়ের তালে তালে চলতে শেখা, মানিয়ে নেবার মানে অগ্রগতি। সঠিক সময় করো সঠিক কাজ, তাহলেই বাঁচবে বংশগতি। পরিবর্তন 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 পরিবর্তন। পরিবর্তন? কি পরিবর্তনের কথা বলছো দিবা? তুমি কি ন্যায়ের পথ ছেড়ে, সত্যের পথ ছেড়ে দস্যুতাকে বেছে নিতে বলছো? তুমি কি চাও অন্য গোষ্ঠীগুলোর কাছে আমরা চুক্তি ভঙ্গকারী হয়ে উঠি? কি হলো, নির্বাক দাঁড়িয়ে রইলে কেন? উত্তর দাও। আমি চাই প্রথমে দুর্জয় সাহসী ছেলে আদিকে ডাকা হোক। আদি? আদিকে কেন ডাকা হবে? আমরা তো ভেবে রেখেছি তাকে নির্বাসন দেওয়া হবে। তাই নাকি? কি কারণে সে উষাদের বনাঞ্চলে ঢুকেছিল তা না জেনেই নির্বাসন? এই তোমাদের বিধান? আদি, আদি সামনে এসো। প্রণাম নেত্রীমা, প্রণাম পরিচালক সমিতির মাতৃগণ। আগে বলো, কেন তুমি উষার গোষ্ঠীর বনাঞ্চলে শিকার করতে গেছিলে? আগে শিকারযোগ্য বড় হরিণ বা বড় বরাহ আমাদের বনাঞ্চলে আর নেই। হ্যাঁ, সে তো জানি,
কারণ আমাদের চাহিদা অনেক বেশি, আমাদের ঘন ঘন শিকার করতে হয়, তাই জন্তুরা আমাদের বনাঞ্চলে আসে না। খরগোশ বা পাখি ছাড়া আর কোনো শিকার পাওয়া যাচ্ছে না। এই কথাও আমরা সকলে জানি। এমনকি যে বেজির মাংস আমরা খেতাম না, শুধু পশম উৎপাদনের জন্য শিকার করতাম, তাদের মাংসও আজকাল আমাদের খেতে হচ্ছে। কি বলতে চাইছো, স্পষ্ট করে বলো। পাশের বনাঞ্চলে যেখানে বড় হরিণ, বরাহ, বাইসন সব আছে, আমরা কেন নিকৃষ্ট মাংস খাবো? হ্যাঁ হ্যাঁ, কেন কেন খাবো? মৌচাকও আর নেই, মধুও পাওয়া যাচ্ছে না। আমাদের সকলের মুখে খাদ্য তুলে দেওয়া কি তোমাদের কর্তব্য না? আমরা যদি এইভাবে চলি, এরপর হয়তো আমাদের সাপ বা ব্যাঙের মাংসও খেতে হবে, কীট পতঙ্গ খেতে হবে। ঠিক আছে, মানছি তোমাদের কথায় যুক্তি রয়েছে, কিন্তু এর জন্য তো উষাদের সাথে আমরা সংঘর্ষে জড়াতে পারি না। যুদ্ধ মানেই রক্তপাত, যুদ্ধ মানেই মৃত্যু। কারো মনে যদি মৃত্যু ভয় থাকে, সে গৃহে বসে পোশাক বানাতে পারে, কিন্তু আমি নেত্রীমা হয়ে আমার পরিবারের এই দুর্দশা দেখতে পারি না। এই বনাঞ্চল যখন আমাদের খাদ্য জোগাতে পারছে না, আমাদের বনাঞ্চলের পরিধি বাড়াতে হবে। মানে তুমি উষাদে বনাঞ্চল দখলের কথা বলছো? হ্যাঁ, তাই বলছি। যদি ওরা বাধা দেয়, যদি যুদ্ধ করতে আসে, আমরা ওদের পরাজিত করে ওদের বনাঞ্চল, ওদের আবাসস্থল দখল করব। আর সেই কাজে আমি তোমাদের সাহায্য করব। এ কি? এ কে? এ কোথা থেকে এলো? তুমি কি? হ্যাঁ রে দীক্ষা, আমি সেই পৃথা। বয়স হয়েছে বলে চিনতে পারছিস না বুঝি? কোন সাহসে ফিরে এসেছো তুমি? যাকে নির্বাসন দেওয়া হয়, তাকে আমরা কখনো ফিরিয়ে নিই না। আমাকে নিবিড়ে দিবা, আমাকে তোদের ফিরিয়ে নিতেই হবে। কারণ এই দেখ, কি বলতো এটা? এমন দ্রব্য কখনো দেখেছিস জীবনে? এ তো পাথর খণ্ড, লাল পাথর। পাথরই বটে, তবে সাধারণ পাথর নয়। এর নাম তাম্র আকরিক। আমি এখান থেকে হাঁটতে হাঁটতে বহু দূর চলে যাই, তারপর একদিন উড়াল পাহাড়ে পৌঁছই। উড়াল পাহাড়? হ্যাঁ রে, উড়াল পাহাড়। ওখানে যারা বাস করে তারা হলো উরাভ্য। তারা শুধু শিকার করে না রে, তারা ধাতুকর্মও করে। ধাতুকর্ম? সে আবার কি? এই যে তাম্র আকরিক, এগুলো পাথর হলেও এগুলো আগুনে গলে যায়, তাই এগুলোকে ওরা পাথর না বলে বলে ধাতু। আর এগুলো গলিয়ে তারা কি করে? এগুলো গলিয়ে অস্ত্র বানায়। এই দেখ, এই হলো তাম্র কুঠার, আর এই হলো তাম্র ফলাযুক্ত বর্ষা। বাহ, সুন্দর দেখতে তো। খালি সুন্দরী না, এগুলো পাথরের অস্ত্রের থেকে অনেক শক্ত। অমৃত, উঠে দাঁড়াতো। এই যে গাছের মোটা গুঁড়িটায় অমৃত বসেছিল, এই গুঁড়িটা কি পাথরের কুঠার দিয়ে কাটা সম্ভব? না, আঘাত করলেই ফলা ভেঙে যাবে।
কিন্তু এটা দিয়ে কাটা সম্ভব। এই দেখ, এই দেখ, এই দেখ। এই অস্ত্রই সুনিশ্চিত করবে আমাদের নিশাজনের ভবিষ্যৎ। আমাদের? হ্যাঁ, আমাদের। তুই কি বুঝতে পারছিস না? আমার কথাই সত্যি হলো। আমাকে ছাড়া তোদের উন্নতির আশা নেই, কারণ এই তাম্র অস্ত্রই তোদের দরকার। কিন্তু এই অস্ত্র বানাবে কে? আমি বানাবো। এতদিন উরাভ্যদের কাছে আমি মন দিয়ে এই কাজটাই শিখেছি। আমি বানাবো রে, আমি বানাবো। দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু তোমাকে আমরা কেন বিশ্বাস করব? শোন দিবা, তোর ওপর আমার কোনো রাগ নেই। আমি যে আবার নিশাজনে ফিরে এসেছি, আবার নিশাজনের উন্নতিতে সাহায্য করতে পারছি, এতেই আমি খুশি। আমাকে নিয়ে তুই আর ভাবিস না। দিবা ও আদির যুক্তি পরিচালক সমিতি মানতে বাধ্য হয়। পৃথার আগমন প্রথমে তাদের সচকিত করে তুললেও তাম্র আকরিক ও তার শক্তি দেখে তারা মুগ্ধ হয় এবং উষাদের সঙ্গে যুদ্ধের ব্যাপারে তাদের ভয়ও দূর হয়। ঠিক হয়, মাঝে মাঝেই তারা গোপনে উষাদের বনাঞ্চলে যাবে। যদি ধরা পড়ে তবে এমন ভাব দেখাবে যেন ভুল করে ঢুকে পড়েছে। প্রয়োজনে ক্ষমা চাইবে। পৃথাকে সুযোগ দেবে প্রচুর পরিমাণ তাম্র অস্ত্র বানাবার। তারপর যখন নতুন অস্ত্র ভাণ্ডার তৈরি হয়ে যাবে, নেত্রীমা, নেত্রীমা, নেত্রীমা। কি হয়েছে অমৃত? অগির, কি হয়েছে? আমাদের 7 জনকে ওরা হত্যা করেছে। আমাদের 12 জনের একটা দল আজ উষাদের বনাঞ্চলে ঢুকেছিল। ওরা প্রস্তুত ছিল। আমাদের দলটা একটা বরাহের পিছু পিছু একটা পাহাড়ের কাছে ঢুকতেই ওরা পাহাড়ের উপর থেকে লাফিয়ে নামে, উপর থেকেও তীর ছুটতে থাকে। আমাদের 12 জনকে ওরা 30 জন আক্রমণ করে। কোন ক্রমে আমাদের 5 জন পালিয়ে আসতে পেরেছে। আমাদের মেরেছে ওরা, আমরা ওদের মারবো। প্রতিশোধ, প্রতিশোধ চাই, প্রতিশোধ। জয় অগ্নি, জয় সূর্য, জয় ভোলগার জয়। রণবাদ্য বাজাও, রণবাদ্য বাজাও। আমি সূর্যপুত্রী দিবা, আমি আসছি আমার পুত্রকন্যাদের মৃত্যুর প্রতিশোধ নিতে। যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ। আদি, তুই এই কুঠারটা নে। অমৃত, তুমি এই বর্ষাগুলো সবার হাতে তুলে দাও। দীক্ষা, তুমি সব থেকে সবল নারী যোদ্ধাদের বাছাই করো। অমৃত, তুমি ঠিক করো পুরুষদের মধ্যে কারা কারা যুদ্ধে যাবে আর কারা এখানে শিশু ও বৃদ্ধদের পাহারায় থাকবে। রণবাদ্যের আওয়াজ ও যোদ্ধাদের চিৎকারে বনভূমি আলোড়িত হয়। বন্য জন্তু ও পাখিদের দল ভয়ে পালিয়ে যায়। উষাগোষ্ঠীর মানুষেরাও বুঝতে পারে নিশারা তাদের আক্রমণ করতে আসছে। তারাও তাদের পাথরের অস্ত্রে সুসজ্জিত হয়ে তাদের বনাঞ্চলের সামনে এসে দাঁড়ায়। রণাঙ্গনে পৌঁছে নিশাজনের যোদ্ধারা উষাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। মারো, 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 মারো। এই যুদ্ধে উষারা বস্তুত ন্যায় চেয়েছিল। তারা চেয়েছিল তাদের মৃগয়াভূমি ও আবাসস্থল রক্ষা করতে, কিন্তু নিষাদের লক্ষ্য ছিল উষাদের সব অংশে ধ্বংস করা ও তাদের জমি ও সর্বস্ব কেড়ে নেওয়া। সবাইকে মারো, সবাইকে, একজনও যেন পালাতে না পারে।
এটা ছিল একেবারেই এক অসম যুদ্ধ। একে তো নিষাদের সংখ্যা উষাদের দ্বিগুণ ছিল, তার ওপর উষাদের প্রাচীন পাথরের অস্ত্রগুলোর তুলনায় নিষাদের তাম্র অস্ত্র অনেক বেশি আধুনিক। ফলে যুদ্ধে যা হবার তাই হয়। সেই যুদ্ধের বর্ণনা মূল গল্পে বিস্তারিতভাবে রয়েছে, কিন্তু ইউটিউবে সেই বীভৎসতার চিত্র দেখানো সমীচীন নয়। শুধু এটুকু বলা যায়, দিবার নেতৃত্বে নিশারা উষাগোষ্ঠীর একজন মানুষকেও বাঁচিয়ে রাখেনি। শত্রুপক্ষের বনাঞ্চল ও আবাসস্থল তারা দখল করে নেয়, তাদের সম্পত্তি লুট করে। সূর্য অগ্নিদেবকে ধন্যবাদ জানায়। ওই রক্তাক্ত রণাঙ্গনেই লুট করা খাদ্য সুরা দিয়ে নিজেদের দেবতাদের পূজা করে, নিজেরাও সেই খাদ্য সুরায় পরিতৃপ্ত হয়। কি সুর, সবাই আনন্দ করছে, তোমার চোখে জল কেন? দিবাকে দেখছি আর ভাবছি একটা মানুষ কতটা বদলে যেতে পারে। ছেলেবেলার সেই ঝর্ণার জলকে যৌবনে বেগবতী নদী হতে দেখেছি, আর এখন কি দেখছো? বর্ষার কুল ছাপানো ধ্বংসাত্মক বন্যা ডেকে আনা এক নদী। সব কিছুকে ধ্বংস করার মধ্যেই যে আনন্দ খুঁজে পায়। নিশাগোষ্ঠীর মৃগয়াভূমি 4 গুণ বেড়ে গেল। আর কখনো আমাদের খাদ্যের চিন্তা করতে হবে না। কিন্তু এমন নির্মম হত্যালীলার ছাপ এমনকি খুনিদের অন্তর থেকেও মুছে যায় না। ওকে 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 দেখছি। অন্ধকারে এরপর থেকে নিশাজনের মানুষরা নানান প্রেত মূর্তি দেখা শুরু করে, বিশেষ করে একটা পোড়ো ঘর, যার ভিতরে উষাগোষ্ঠীর কিছু মা ও শিশুকে জীবন্ত পোড়ানো হয়েছিল। সেই ঘরটা হয়ে ওঠে ভূতেদের আস্তানা। যাস না, যাস না, আরে ওদিকে যাস না, যাস না। সেই ঘরের ওপর জ্যোৎস্নার আলো নানান বিচিত্র চিত্রের জন্ম দেয়, যা দেখে নিশারা আতঙ্কে ভুগতে থাকে। বহুবার বহু শিকারী দল নাকি দেখেছে রাতের অন্ধকারে ওই ঘরের ভিতর শত শত নরনারী নাচছে, কিন্তু তাতেও তাদের আরো জমি দখল করার বাসনা কমে না। এরপর কুরুদের ওপর তাদের নজর পড়ে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, রণং দেহি রণং দেহি। কিন্তু কুরুরা উষাদের মতো মূর্খ ছিল না। তারা যখন বুঝতে পারে যুদ্ধে নিষাদের সঙ্গে তারা পারবে না, তারা ঠিক করে তারা ভোলগা তট ছেড়ে চলে যাবে, যার ফলে মানব জাতির বিস্তার আরো সুদূর প্রসারী হয়। তারা আজকের ভারতবর্ষের দিকে ক্রমশ এগোতে থাকে। আগুন পিছনে থাকুক, আমরা খুঁজব আলো। চলো হে চলো, এগিয়ে চলো।
চলো। আমাদের নাটকটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন।